হেই কি অবস্থা সবার। সো আজকে আমরা হচ্ছে ইন ডিটেলস কোর্সের আরেকটা ভিডিওতে চলে আসলাম। সো আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের চ্যাপ্টার মেবি 7 মনে হয়, যেটা হচ্ছে আমাদের হচ্ছে পদার্থের ঘাটনিক ধর্ম। সো যারা শর্ট সিলেবাস আছে তারা তো জানোই যে পদার্থের ঘাটনিক ধর্মের আসলে আমাদের পুরাটা নাই আর কি। সো মোটামুটি হচ্ছে প্রথম পার্টটুকু আছে, যেটা আসলে আমাদের কঠিন পদার্থ নিয়ে আসলে মোটামুটি কাজ করি। সো ওই পদার্থ নিয়ে যেগুলো কাজ করি ওই সব জিনিসপাতিগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো জানোই তো যে আমাদের ডিটেলস কোর্সে আমরা কী করি, সাধারণত আমরা টপিক ওয়াইজ ধরে ধরে আসলে ডিটেলসে আলোচনা করা ট্রাই করি আর কি। সো এই ভিডিওতে আমি থাকবো মাহবুব রহমান চিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। সো চলো আমরা শুরু করে দেই। আচ্ছা ওকে, সো আমাদের আজকের টপিক নাম্বার হচ্ছে 1, যেটা হচ্ছে আমাদের কি স্থিতিস্থাপকতা। ঠিক আছে, সো স্থিতিস্থাপকতা সম্পর্কে আমরা একটু হালকা একটু ধারণা দিই যে স্থিতিস্থাপকতা জিনিসটা আসলে কি। সো নর্মালি স্থিতিস্থাপকতা জিনিসটা হচ্ছে এমন যে যে অবস্থায় আছে কোনো একটা বস্তু, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতাটা, তাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা। তাকে আমরা কি বলছি? স্থিতিস্থাপকতা। সো নর্মালি আমরা একটা এক্সাম্পল দিই, ধরো হচ্ছে আমরা স্প্রিংয়ের কথা চিন্তা করতে পারি। স্প্রিং নর্মালি যদি আমি রেখে দিই একটা অবস্থায় থাকে, ঠিক আছে, সো এটাকে আমরা সাধারণত বলি সাম্যাবস্থা। আমরা কি বলি? সাম্যাবস্থা। ওই স্প্রিংটাকে যখন আমি টানি, তার অবস্থার কি আমি চেঞ্জ করছি না? চেঞ্জ করার পরে যদি আমি ছেড়ে দিই, দেখবো হচ্ছে সে আবার আগের অবস্থানে চলে আসছে। মানে কি, সে নিজের অবস্থানে ফেরত আসতে চায়, তাকে আমরা কি বলতেছি? ফেরত আসাটাকে আমরা কি বলতেছি? স্থিতিস্থাপকতা। এই ধর্মটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপকতা। ঠিক আছে, আবার তুমি চিন্তা করতে পারো রাবারের কথা চিন্তা করতে পারো, রাবারকে টেনে আবার ছাড়লে কি আবার আগের অবস্থানে ফিরে আসে। আবার তুমি আরেকটা ভালো এক্সাম্পল দিতে পারবো, সেটা হচ্ছে আমাদের ধরো আমি তো একটা লোহার কথা চিন্তা করি বা পেরেকের কথা যদি চিন্তা করি, ওইটাকে দেখবা তুমি টানো আর হচ্ছে প্রেশার দাও, যাই করো না কেন সে কিন্তু নিজের অবস্থা বজায় রাখতে চায়। ঠিক আছে, তার মানে তুমি যদি সবগুলোর মধ্যে এক্সাম্পলগুলোর মধ্যে দেখো, আমি 3টা এক্সাম্পল দিলাম, 3টা এক্সাম্পলের মধ্যে দেখো সবচেয়ে বেশি নিজের অবস্থা বজায় রাখতে পারে কে বলো তো? পেরেক না? সো এই জন্য একটা ভালো একটা কোশ্চেন আছে যে স্থিতিস্থাপকতা কার বেশি, রাবারের বেশি নাকি তারপর ধরো স্টিলের একটা পেরেকের বেশি, নাকি ধরো হচ্ছে স্প্রিংয়ের বেশি? সো তুমি কোনটা বলবা? অলওয়েজ বলবা হচ্ছে কি ওই যে আমাদের যে কঠিন বস্তুটা আছে, মানে হচ্ছে যে পেরেকটা, তার স্থিতিস্থাপকতা বেশি। কারণ কি, সে তার অবস্থা পরিবর্তন করতে চায় না বললেই চলে, তার মানে কি তার স্থিতিস্থাপকতা বেশি। ওকে, সো এবার আমরা আসলে এবার বইয়ের সংজ্ঞাতে চলে যাই। চলো আচ্ছা, সংজ্ঞাতে আমাদেরকে কি বলতেছে দেখো, সংজ্ঞাতে আমাদেরকে বলতেছে যে বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়া তার আকার বা আয়তন বা উভয়ে, আকার আয়তন বা উভয়ে জ্বলতে আমরা বুঝি। ধরো হচ্ছে আমি একটা বস্তু নিয়ে নিলাম, ধরো এটা হচ্ছে আমাদের একটা বস্তু। ঠিক আছে, ওকে, সো একটু আমরা বুঝলাম যে এটা আমাদের একটা বস্তু। ওকে, সো এইটার উপর আমি একটা প্রেসার প্রয়োগ করলাম। কি করলাম? প্রেসার দিই। চলো ধরো আমি প্রেসার দিলাম হচ্ছে এইটা একটা প্রেসার দিলাম, উপর থেকে আরেকটা প্রেসার দিই, ধরো এইখানে একটা প্রেসার দিলাম এফ, এইখান থেকে আরেকটা প্রেসার দিলাম এফ, এদিক থেকে আরেকটা প্রেসার দিলাম এফ। তার মানে কি আমি চতুর্দিক থেকে এই বস্তুটাকে প্রেসার দিলাম। ঠিক আছে, তো এটাই আমাদেরকে বলতেছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়ায় যদি আমি প্রযুক্ত বল ক্রিয়া করি, তার আকার আয়তন। এখন আকার জিনিসটা কি বলতো? আকার জিনিসটা হচ্ছে তার হচ্ছে কি, তার হচ্ছে সাইজ। তার কি সাইজ, আকার মানে কি সাইজ। তো এখানে আমরা একটু বুঝি যে আকার আর আকৃতি জিনিসটা আসলে কি, যেগুলো আসলে আমাদের প্রিটি বেসিক আর কি। সো আমাদের হচ্ছে শেপ, যেটা আছে শেপটাকে আমরা বলি হচ্ছে আকৃতি। তাকে আমরা কি বলি? আকৃতি। আর যে সাইজটা যেটা আছে ওই সাইজটাকে আমরা বলি আকার। তাকে আমরা কি বলি? আকার। ঠিক আছে, সো ধরো একটা বস্তু আছে, ধরো হচ্ছে এই বস্তুটার উপর আমি একটা বল প্রয়োগ করলাম। কি প্রয়োগ করলাম বলতো? বল প্রয়োগ করলাম। ধরো সাপোজ হচ্ছে আমি এইদিকে বল প্রয়োগ করলাম, আবার ধরো এইদিকে বল প্রয়োগ করলাম, আবার ধরো এইদিকে বল প্রয়োগ করলাম, আবার ধরো এইদিকে বল প্রয়োগ করলাম। সো চতুর্দিক থেকে যদি বল প্রয়োগ করি, দেখা যাবে এটা এমন হয়ে যেতে পারে, স্কুইজ হয়ে এই এত ছোট হয়ে যেতে পারে, এরকম ছোট হয়ে যেতে পারে। এরকম কি ছোট হয়ে গেল? ঠিক আছে, এরকম ছোট হয়ে গেছে। ছোট হয়ে যাওয়া মানে কি, তার কি পরিবর্তন করছি বলতো? তার আমি আসলে কি পরিবর্তন করছি? তার আমি আকার পরিবর্তন করছি, বা আকার পরিবর্তন। কি করলাম? আকার বা সাইজ পরিবর্তন। আকার পরিবর্তন। ওকে, সেম কেসটা ক্ষেত্রে আমরা যদি আরেকটা কাজ করি, যে আমরা আরেকটা বস্তু নিলাম, সেম একটা বস্তু নিলাম। ওকে, এরপর আমি বিভিন্ন ধরনের বল প্রয়োগ করলাম। ঠিক আছে, এবার বলগুলো একটু ভিন্ন তেসরা মেসরা। ধরো হচ্ছে আমি একবার এই কোণা বরাবর একটা বল প্রয়োগ করলাম, তারপর এই কোণা বরাবর একটা বল প্রয়োগ করলাম। সো আলটিমেটলি এই যে উল্টাপাল্টা বল প্রয়োগ করলাম না, ধরো আরেকটু বল প্রয়োগ করি, ধরো এই বরাবর একটা বল প্রয়োগ করলাম, সো উল্টাপাল্টা আমি ফোর্স প্রয়োগ করলাম। ঠিক আছে, ফোর্স প্রয়োগ করার ফলে যদি বস্তুটা এমন হয় যে আসলে এইটা তার
আকৃতি চেঞ্জ করে ফেলে। আকৃতি চেঞ্জ করে ফেলা মানে কি? আকৃতি চেঞ্জ করে ফেলা মানে কি, ধরো হচ্ছে আকৃতিটা তখন এমন হয়ে গেল, ধরো এই জায়গায় যে আমি ফোর্স প্রয়োগ করলাম না, এই জায়গায় একটু চ্যাপ্টা হয়ে গেছে, ধরো এই যে এমন হয়ে গেছে, এই জায়গায় একটু ফোর্স প্রয়োগ করলাম না, এই জায়গায় ধরো আরেকটু চ্যাপ্টা হয়ে গেছে, ধরো এমন হয়ে গেছে, তারপর এমন হয়ে গেছে। বস্তুটা আসলে কি, তার আকৃতি চেঞ্জ করে ফেলছে, আকৃতি। তো এই যে একটা হচ্ছে আমি আকার বা ছোট বড় করতেছি, আর একটা হচ্ছে কি তার শেপটাই চেঞ্জ করে ফেলতেছি, সেটাকে আমরা কি বলতেছি, আকৃতির পরিবর্তন। তাকে আমরা কি বলতেছি, তাকে আমরা বলবো আকৃতির পরিবর্তন। তাকে আমরা কি বলবো, আকৃতির পরিবর্তন। তাকে আমরা কি বলতেছি, আকৃতির পরিবর্তন। আচ্ছা, সো এখন এই আকৃতির পরিবর্তনে মাঝে মাঝে এমন হয় যে তুমি এর আয়তনটা চেঞ্জ করি না, ঠিক আছে? সো দেখো এই প্রথমটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এইটা আর এইটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আয়তনে চেঞ্জ হচ্ছে। কিন্তু দেখো এটার আয়তন কেমন ছিল আর এটার আয়তন কিন্তু কমে গেছে, আয়তন কমে গেছে। এইটার ক্ষেত্রে আয়তন কমতেও পারে, নাও কমতে পারে, বা হচ্ছে সেম থাকতেও পারে, নাও থাকতে পারে, ব্যাপারটা হচ্ছে এইটাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে এখানে দেখা আছে যে ক্রিয়া আকার, এখানে যদি আকৃতির কথা বলা নাই, আকারের কথা বলা আছে, আর বলে দেওয়া আছে আয়তনের কথা বলে দেওয়া আছে, ঠিক আছে? আকার মানে কি, আকার আমরা বলতেছি যে ছোট বড় করতেছি। আয়তন, আয়তন মানে কি, যতটুকু আসলে বস্তুটা আছে সেটা উভয়ের যদি আকারের পরিবর্তন হয় কিংবা আয়তনের পরিবর্তন হয় কিংবা উভয়ের পরিবর্তনের চেষ্টায় পদার্থের যে ধর্ম বাধা দেয়, যে ধর্ম আসলে কি করে, বাধা দেয়, তাকে আমরা বলতেছি কি, তাকে আমরা বলতেছি হচ্ছে স্থিতিস্থাপকতা। সেই ধর্মটাকে আমরা বলতেছি কি, স্থিতিস্থাপকতা। তারপর আরেকটু লাইন বাকি আছে, সেটা আমাদেরকে বলছে যে প্রযুক্ত বল অপসারিত হলে পূর্বের আকার বা আয়তনে ফিরে আসে, তাকে আমরা বলতেছি কি, স্থিতিস্থাপকতা। সো আমরা যেটা দেখছিলাম যে এই বস্তুটাকে আমি কি করলাম, চারদিক থেকে ফোর্স প্রয়োগ করলাম, কি করলাম, চারদিক থেকে ফোর্স দিলাম। ফোর্স দেওয়ার কারণে দেখা যাবে যে বস্তুটা আসলে এইরকম হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এইবার ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল, ছোট হয়ে যাওয়ার পর আমি কি করছি, ফোর্স সরাই নিছি, ফোর্স আর রাখলাম না। ফোর্স যদি আমি সরাই নিই, দেখা যাবে বস্তুটা আবার সেম আগের মতো হয়ে গেছে। এই যে আগেরটা এত বড়ই তো ছিল, হ্যাঁ এত বড় ছিল, বস্তুটা আবার কি হয়ে গেল, আবার আগের মতো হয়ে গেছে। মোটামুটি পুরোপুরি তো আগের মতো আসে না, দেখা যাবে মোটামুটি আবার আগের মতো চলে আসছে। সো ওইটাকে এই যে ধর্মটা আছে না, এই ধর্মটাকে আমরা বলতেছি কি, স্থিতিস্থাপকতা। তাহলে এই ধর্মটা আমরা কি বলতেছি বলতো, ধর্মটা আসলাম কি, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, ঠিক আছে? তার মানে আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পরে দেখা যাবে বস্তুটা আকার বা আয়তনের বা উভয় চেঞ্জ হচ্ছে। পরে আবার যখন আমি বস্তুটার ফোর্সটা সহায় নিছি, দেখা যাবে সে আবার আগের অবস্থানে ফিরে আসছে, ঠিক আছে? সো এই যে ধর্মটাকে আমরা বলতেছি কি, স্থিতিস্থাপকতা। ওকে, সো আমরা পরের স্লাইডে যাই। সো পরের স্লাইডে হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা সংক্রান্ত আমাদের কয়েকটা হচ্ছে রাশিমালা জানতে হবে, ঠিক আছে? এর মোটামুটি সাধারণত দুইটা রাশি জানা দরকার আছে। সো ওই দুইটা রাশির মধ্যে একটা রাশি হচ্ছে আমাদের এই বিকৃতি, আমাদের হচ্ছে কি, বিকৃতি। আচ্ছা, ধরো হচ্ছে আমি কোনো একটা বস্তু নিলাম, ওই বস্তুর উপর যদি আমি ফোর্স প্রয়োগ করি, আমরা যেটা বুঝলাম যে স্থিতিস্থাপকতার কারণে সেটা আবার আগের অবস্থান ফিরে আসবে যদি আমি ফোর্সটা সরাই নিই। আচ্ছা, এখন আমি যখন ফোর্স দিচ্ছি তখন আসলে কি বস্তুটা কিছু পরিবর্তন হবে না, যেটা আমরা দেখছি আয়তনে পরিবর্তন হইতে পারে কিংবা হচ্ছে আকারে পরিবর্তন হইতে পারে কিংবা উভয় পরিবর্তন হইতে পারে, এটা আমরা একটু আগে দেখছিলাম আর কি। আচ্ছা, সো ওই যে পরিবর্তনগুলো হইলো না, ওইগুলো আসলে আমরা একটু মেজার করতে চাই, আমরা কি করতে চাই, পরিমাপ করতে চাই। সো পরিমাপ করার জন্য আমাদের যে রাশিটা লাগে সেটা হচ্ছে আমাদের কি, বিকৃতি। আমরা কি জানি, বিকৃতি। আচ্ছা, সো এখানে হচ্ছে বাংলা লেখা যেগুলো বইতে আছে সেগুলো আমরা একটু পড়ি, দেখো আমাদেরকে কি বলতেছে। যে বলতেছে যে আমরা জানি কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর দৈহিক বা কায়িক পরিবর্তন ঘটে, মানে কি দেহের যে অবস্থাটা আছে সেটা পরিবর্তন ঘটেছে, এটাকে আমরা জানি। আবার বলছে যে এই পরিবর্তনকে বিজ্ঞানের ভাষায় আমরা কি বলি, বিকৃতি বলি। আমরা কি বলি, বিকৃতি বলি, যেটা আমরা আসলে আমরা সামনে জানবো। তারপর বলছে যে এই বিকৃতি দৈর্ঘ্য হতে পারে, আকারে হতে পারে, আয়তনে হতে পারে, ঠিক আছে? সো এই বিকৃতি আসলে কি হইতে পারে, মোটামুটি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে সাধারণত আয়তনে পরিবর্তন হয়, ঠিক আছে? বাট কোনো একটা ধরো বস্তু আছে, ধরো হচ্ছে এই বস্তুটা সাধারণত আমরা প্রস্থ কিন্তু খুব একটা দেখি না, দেখো দেখি আসলে কি আমরা দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে? এই দৈর্ঘ্য বরাবর যদি আমি টানি, যদিও আসলে এটাকে টানা আসলে খুব একটা সহজ না, বাট ধরো হচ্ছে কোনো একটা ফোর্স দিয়ে, অধিক ফোর্স দিয়ে আমি একটা টানলাম, তাহলে কি বরাবর চেঞ্জ হয়ে বলো তো, বুঝাই যাচ্ছে যে সে দৈর্ঘ্য বরাবর কি বাড়বে বা হচ্ছে কি বাড়বে, দৈর্ঘ্য বরাবর বাড়বে। এখন প্রস্থ বরাবর সে কতটুকু কমতেছে কিংবা বাড়তেছে সেটা কিন্তু আসলে খুব একটা মেজার করা যায় না, খুব একটা বোঝা যায় না, ঠিক আছে? যদি না আসলে অধিক আমি টানি, ঠিক আছে? আচ্ছা, আবার আমি যদি এটাকে এইদিকে ফোর্স দিই, দুই দিক বরাবর, এই দিক বরাবর ফোর্স দিই, এই দিক বরাবর ফোর্স দিই, তাহলে এটা কি হয়ে যাবে, কম্প্রেস হয়ে যাবে নাকি? কম্প্রেস হয়ে যাওয়া মানে কি, সে হচ্ছে কি
কম্প্রেস হয়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে সংকুচিত হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো সংকুচিত হয়ে গেলে দেখবে যে তার প্রস্থ বরাবর একটু বাড়তেছে, ঠিক আছে, তাও কিন্তু খুব একটা ভালো করে বোঝা যাবে না। তো এমন যেগুলো বস্তু আছে যেগুলো আসলে সাধারণত দৈর্ঘ্যই বেশি বোঝা যায়, সেই ক্ষেত্রে আমরা সাধারণত মেজার করি আসলে দৈর্ঘ্য বিকৃতি। আমরা কি করি, দৈর্ঘ্য বিকৃতি মেজার করি, যে দৈর্ঘ্য বরাবর তার কতটুকু পরিবর্তন হচ্ছে। আচ্ছা, সো এইটা পরিবর্তন করার জন্য প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা বিকৃতি ঘটবে, পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। ওই পরিবর্তনগুলোকে আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে চাই, সেই জন্য আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা লাগে হচ্ছে বিকৃতি। স্ট্যান্ডার্ড ফর্মটার জন্য আমাদের কি মেজার করতে হয়, বিকৃতি মেজার করতে হয়, ঠিক আছে। সো বিকৃতি মেজারের জন্য আমরা যদি একটু দেখি, এখানে আমাদেরকে বলতেছি যে কোনো একটি বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে আমরা বলতেছি কি, বিকৃতি। একক মাত্রা মানে কি, একক মাত্রা মানে কি, মানে ধরো হচ্ছে আমি যদি মেজার করি যে আসলে তার দৈর্ঘ্য বিকৃতি কতটুকু হয়েছে, তা আমি দেখবো যে তার দৈর্ঘ্য বরাবর পরিবর্তন কত, আর হচ্ছে তার দৈর্ঘ্যটা আসলে কত, তার মানে একক দৈর্ঘ্যে তার কতটুকু পরিবর্তন হচ্ছে। সেম কেস আমরা যদি আয়তনের কথা চিন্তা করতে পারি, যে আয়তন বাড়তেছে, তাহলে আয়তন বাড়তেছে বা কমতেছে, আয়তনে পরিবর্তন হচ্ছে, তার আয়তনটা কত, তার একক আয়তনে কতটুকু পরিবর্তন হচ্ছে, সেটা আমরা বলবো কি আয়তন বিকৃতি। সেটা আসলে আমরা আস্তে আস্তে জানবো আর কি। আচ্ছা, সো ব্যাপারটা আমরা একটু বুঝি, যে এই যে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তু দেওয়া আছে, দেখি আমাদের দৈর্ঘ্য বিকৃতি নামে কি আরেকটা টপিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাও জাস্ট আমরা একটু দৈর্ঘ্য বিকৃতির একটু দেখি। দেখো, চিন্তা করো, এই হচ্ছে আমাদের একটা কি, এই একটা এইরকম একটা লাঠি কি, বা একটা বস্তু, বা হচ্ছে ধরো চিন্তা করো একটা রাবার, চিন্তা করো একটা কি রাবার। আচ্ছা, এই রাবারটাকে আমি নিচের দিকে একটু টান দিলাম, কি করলাম, টান দিলাম। এই নিচের দিকে যখন টান দিলাম, দেখা যাবে যে সেটা হয়ে গেছে এইরকম। আচ্ছা, সো মোটামুটি ব্যাপারটা আসলে এমন যে ধরো আমি যদি এটা নর্মালি ছিল, এটাকে যদি আমি টান দেই, এটা নিচে বরাবর বাড়তেছে, কিন্তু হচ্ছে কি চারপাশটা একটু কমে যাবে, কারণ আয়তন সেভ রাখতে হবে, ঠিক না। যখন আমি হচ্ছে দেখা যাবে যে যখন আমি হচ্ছে কি এটা যখন এই বস্তুটা ছিল, যখন আমি টান দিলাম, দেখা যাবে যে তখন সে হচ্ছে কি কেমন হয়ে যাবে, এরকম চিকন হয়ে যাবে, চিকন হয়ে কি হবে, লম্বা হবে, চিকন হয়ে কি লম্বা হবে। এখন আমি ইন্টারেস্টেড কিসে, দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাতে ইন্টারেস্টেড। আচ্ছা, তার মানে প্রথমে দৈর্ঘ্য ছিল আমাদের এল, এখন মোটামুটি দৈর্ঘ্য কতটুকু হয়েছে, দৈর্ঘ্য হচ্ছে আমাদের এইটুকু, হচ্ছে আমাদের এল, আর এইটুকু পরিবর্তন হচ্ছে আমাদের ছোট হাতের এল। ঠিক আছে, আগের দৈর্ঘ্য ছিল এল, এখন আরেকটু বাড়ছে, সেটা হচ্ছে কতটুকু বাড়ছে, ছোট হাতের এল পরিমাণ বাড়ছে। আচ্ছা, তো আমরা বিকৃতিতে কি বলতেছিলাম বলতো, আমরা বিকৃতিতে বলতেছিলাম যে আসলে আমাদের একক দৈর্ঘ্যে, একক মাত্রায় কতটুকু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের ধরো হচ্ছে এল এ পরিবর্তন হচ্ছে কত, এল এ পরিবর্তন হচ্ছে আমাদের ছোট হাতের এল, ঠিক আছে। তার মানে একক মাত্রায় বা হচ্ছে একক দৈর্ঘ্যে কতটুকু পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কি এল বাই এল। তার মানে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি কি বিকৃতি। এটাকে আমরা কি বলবো, বিকৃতি। ওকে, আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে এইখানে ইন্টারেস্টেড ছিলাম হচ্ছে আমাদের দৈর্ঘ্য নিয়ে, এজন্য আসলে আমরা এই বিকৃতিটাকে কি বলবো, আমরা বলবো হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের যে জেনারেলাইজড একটা ফর্ম, সেটা হচ্ছে আমাদের কি একক মাত্রায় কতটুকু পরিবর্তন হচ্ছে একটু, আর একক মাত্রায় যদি আমাদের দৈর্ঘ্য নিয়ে চিন্তা করি, তাহলে এটা দৈর্ঘ্য বিকৃতি হবে, যেটা আসলে আমরা আস্তে আস্তে জানবো আর কি। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো দেখো, বিকৃতির ক্ষেত্রে আমাদেরকে বলতেছে যে বিকৃতি আসলে আমরা মোটামুটি আসলে তিনটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য বিকৃতি বা লঙ্গিচুডিনাল স্ট্রেইন, ঠিক আছে। সো বিকৃতির ইংরেজি কিন্তু স্ট্রেইন, ওকে, এটা একটু মাথায় রাখবা আর কি। সো সেটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য বিকৃতি, বা এটাকে আমরা সাধারণত বলে অনুদৈর্ঘ্য বিকৃতিও বলে থাকি, ঠিক আছে। সো একটু মাথায় রাখবা যে দৈর্ঘ্য বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতি কিন্তু একই জিনিস, ওকে। সেকেন্ডলি হচ্ছে আমাদের কৃন্তন বিকৃতি। ভাই, এই জিনিসটা না আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, কেন জানো কি, মাঝে মাঝে তোমাকে অবজেক্টিভে কোশ্চেন করতে পারে যে আসলে এই বিকৃতিটা আসলে কোনটা, তখন তোমাকে অপশন দিবে যে আসলে কৃন্তন বিকৃতি, আকার বিকৃতি, মোচড় বিকৃতি, ঠিক আছে। এই সবগুলো কিন্তু জিনিস একই জিনিস, ঠিক আছে। সো আমরা মাথায় রাখবো যে কৃন্তন বিকৃতি, তারপর হচ্ছে আমাদের আকার বিকৃতি, তারপর হচ্ছে আমাদের মোচড় বিকৃতি, এই তিনটা কিন্তু একই জিনিস। সো তিনটাকে আমরা আলাদা করার আসলে কোনো উপায় নাই, ঠিক আছে। সো তিনটা একই জিনিস। সো অপশন হচ্ছে আমাদের চারটার মধ্যে তিনটা যদি একই জিনিস দিয়ে দেয়, আরেকটা অন্য কিছু দিতেই পারে, ঠিক আছে। তো তার মানে এইটা একটা অবজেক্টিভ হচ্ছে একটা ভালো অপশন হইতে পারে, ঠিক আছে। তো স্যারের পয়েন্ট অফ ভিউতে। আচ্ছা, সো এটা আসলে আমরা ডিটেলস জানবো। এরপর আমরা দেখতেছি কি আয়তন বিকৃতি। এটা কি আমরা কি আয়তন বিকৃতি, ওকে।
চলো আমরা শুরু করি, একটা একটা করে দেখি। সেটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে যে দৈর্ঘ্য বিকৃতি। কি দেওয়া আছে? ফার্স্টেই আমাদেরকে দেওয়া আছে যে দৈর্ঘ্য বিকৃতি। সো দৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞাটা আমরা দেখি। সেরকম বলতেছে যে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, কিসের পরিবর্তন ঘটে? দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তবে তাকে বলতেছি কি? দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে? সো আমরা জানি যে দৈর্ঘ্য বিকৃতি আমরা নর্মালি এমনি বলতেছি যে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলে তাকে আমরা কি বলতেছি? দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলে আমরা তাকেই বলতেছি দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, সো আমরা একটু ব্যাপারটা বুঝি। ধরো হচ্ছে এই হচ্ছে আমাদের একটা কি, ধরো একটা রাবার চিন্তা করলাম যে লম্বা রাবার। ঠিক আছে? লম্বা রাবার। ঠিক আছে? এই লম্বা রাবারটাকে আমি একটু টান দিব, কোন দিকে ফোর্স দিব? এই দিকে ফোর্স দিব। ধরো হচ্ছে এটা এদিকে লাগানো আছে, এটাকে আমি এই বরাবর ফোর্স দিব, এই বরাবর আমি কি করলাম? ফোর্স দিব, টান দিব। ওকে, টান দিলে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে এইটা আসলে আর এমন মোটা থাকবে না, এটা কি হয়ে যাবে? একটু চিকন হয়ে যাবে। এই যে একটু চিকন হয়ে কাইন্ড অফ এমন হয়ে যাবে। ঠিক আছে? সো এটাও আমাদের কি এই জায়গায় লাগানো, এটা এই জায়গায় লাগানো। আর যদি আমি ফোর্স দেই তার মানে সেটা কি হয়ে যাবে? একটু লম্বা হয়ে যাবে নাকি? এখনো কিন্তু ফোর্স আছে। সো মাথায় রাখবা যে এখনো কিন্তু ফোর্স আছে, নাহলে ফোর্স যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু সে আবার আগের অবস্থানে চলে আসতেছে। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি যে এই বরাবর এই এতটুকু আসলে আমাদের কত বলতো? এইখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের, ধরে নিলাম আমি এল, ধরে নিলাম কি এল। ওকে, আচ্ছা, এইবার আমি হচ্ছে ফোর্স দিলাম। ফোর্স প্রয়োগ করার ফলে বস্তুটা কি হয়ে গেল বলতো? একটু বেড়ে গেছে নাকি? একটু বেড়ে গেছে। কিসে বাড়ছে? দৈর্ঘ্য বরাবর। যেহেতু আমরা দৈর্ঘ্য নিয়ে এখন হচ্ছে কনসার্ন। ঠিক আছে? তার মানে এখানে আমরা এটা দিই যে আসলে এখান থেকে এতটুকু, তাহলে এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু। ঠিক আছে? সো এইটাকে বললাম আমরা এল প্রাইম। সো দেখে কি বোঝা যাচ্ছে না যে কোনটা বড়? এল প্রাইম বড় না এল বড়? যেহেতু আমি টানছি তার মানে কি এল প্রাইমই বড় হবে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে আসলে আমাদের ডেল এল, ইজ ইকুয়াল টু কত হবে? ডেল এল ইজ ইকুয়াল টু আসলে আমরা এটাকে ডেল এল না লিখে অনেক ছোট এলও লিখি, ছোট এল। ঠিক আছে? ছোট এল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যেটা আসলে আমাদের কি এল প্রাইম মাইনাস এল, মানে কি? টানার ফলে যে আসলে দৈর্ঘ্যটা হইলো, সেটা থেকে যদি আমি আগের দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য বাদ দিই তাহলে আমি পেয়ে যাবো কি? দৈর্ঘ্যের পরিবর্তন। তাকে আমরা কি বলবো? দৈর্ঘ্যের পরিবর্তন। ঠিক আছে? এই যে দৈর্ঘ্য পরিবর্তন হইলো না, এটাকে সাধারণত আমরা বলি, এটাকে আমরা এই যে করে লিখতে পারি যে দৈর্ঘ্যের পরিবর্তন। আর এই জিনিসটাতে একটু মাথায় রাখবে, এই জিনিসটাকে আমরা সাধারণত রূপ বিকৃতি বলি। কি বলি? রূপ বিকৃতি। রূপ বিকৃতি মানে কি? যেটা আসলে আমরা দেখতেছি। ঠিক আছে? আমরা যেটা দেখতেছি যে আসলে আমাদের এতটুকু বাড়ছে, কতটুকু বাড়ছে? এল পরিমাণ বাড়ছে। তাহলে এই পার্টটুকু আমাদের কত হবে? এই যে এইখান থেকে এটুকু হচ্ছে আমাদের ছোট হাতের এল, এতটুকু কি হলো? বৃদ্ধি পাইছে। ওকে, তো এতটুকু আমাদের বৃদ্ধি পাইলে তাহলে এটাকে বলতেছে আমরা কি? রূপ বিকৃতি বা হচ্ছে কি দৈর্ঘ্যের পরিবর্তন। ওকে, রূপ বিকৃতির কারণে এরপরে যেটা বিকৃতি বের করবো সেটা কি বের করবো? একক মাত্রায় বের করলে সেটা রূপ বিকৃতি। রূপ বিকৃতি আমরা বের করলাম যেটা আসলে পরিবর্তন। একক মাত্রায় যে পরিবর্তন বা একক মাত্রায় যে রূপ বিকৃতি তাকে আমরা বলবো নর্মাল বিকৃতি। বুঝা গেছে? আচ্ছা, তার মানে এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে আসলে আমাদের বিকৃতি কত। সো এখান থেকে আমরা একটু বের করি, চলো। সো এখান থেকে আমরা যদি বের করি যে বিকৃতি ইজ ইকুয়াল টু আমাদের কত হবে বলতো? এটা হচ্ছে আমাদের উপরে হবে হচ্ছে আমাদের মাত্রার পরিবর্তন, ভাই নিচে কি হবে? নিচে হবে আদি মাত্রা। নিচে হবে কি? নিচে হবে আদি মাত্রা। ঠিক আছে? মানে হচ্ছে একক মাত্রায় কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলতে পারি যে মাত্রার পরিবর্তন বা আদি মাত্রা, তাকে আদি মাত্রা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু আমরা বিকৃতি এখন কোনটা নিয়ে কনসার্ন, সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি নিয়ে, রাইট? তাহলে এখন আমরা বলবো যে দৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল টু আসলে আমাদেরকে মাত্রার পরিবর্তন, মানে কি দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কি ছোট হাতের এল বা ডেল এল। ঠিক আছে? তাহলে এটাকে আমরা ছোট হাতের এল দিই। আদি মাত্রা মানে কি আগে কতটুকু ছিল? বড় হাতের এল। তাহলে আমরা লিখলাম কি? বড় হাতের এল। সো এইটাকে আমরা বলবো কি? দৈর্ঘ্য বিকৃতি। সো এটাকে আমরা কি বলবো?
দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? খুব ইজি জিনিস আসলে, এইটা না আসলে পেঁচানোর কিছু নেই। সো এটাকে আমরা বলতেছি কি দৈর্ঘ্য বিকৃতি। ওকে, খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এবার আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে, সেটা আমাদের কি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি কৃন্তন বিকৃতি বা আকার বিকৃতি বা মোচড় বিকৃতি। সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটাকে একটু আমরা বলি শেয়ারিং স্ট্রেইন, এটাকে আমরা বলি শেয়ারিং স্ট্রেইন, ঠিক আছে? সো এইটার একটু সংজ্ঞাটা একটু আমরা পড়ি, সেখানে বলে দেওয়া আছে যে যদি প্রযুক্ত বাহ্যিক বলের ক্রিয়ায় বস্তুর আয়তন অপরিবর্তিত থাকে, মানে কি আমি আয়তন চেঞ্জ করব না, কি করব না, আয়তন চেঞ্জ করব না। সো চলো আমরা একটা বস্তু নেই, ধরো এখানে একটা বস্তু নিলাম, ধরো এইখানে একটা বস্তু নিলাম, ধরো এখানে একটা বস্তু নিলাম। ওকে, সো এইটার উপর আমি কি করব ভাই, ফোর্স প্রয়োগ করব নাকি? ধরো হচ্ছে আমি ফোর্স প্রয়োগ করলাম, তারপর হচ্ছে কি তার আয়তন পরিবর্তন করব না, আয়তন কি পরিবর্তন করব না। যদি আয়তন অপরিবর্তিত রাখে এর আকৃতির পরিবর্তন হয়, মানে কি এর আয়তন পরিবর্তন না করে কি করবো, আকৃতি চেঞ্জ করব, শেপ চেঞ্জ করব, যেটা আমরা প্রথমে দেখছিলাম। যদি পরিবর্তন হয় তাহলে বস্তুটি মোচড় খায়, তাকে আমরা কি বলি, মোচড় খাওয়া। এই ধরনের বিকৃতিকে আমরা বলি কি কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এটাকে আমরা বলতেছি যে এখানে একটা লাইন দেওয়া আছে যে আমাদের পীড়ন সম্পর্কে, পীড়ন আমরা পরে জানবো, সমস্যা নেই। তার মানে এইটার উপর আমি একটা ফোর্স প্রয়োগ করবো। সো এইটার একটা শর্ত আছে যে এইটার যে সারফেসটা আছে, ধরো আমি এই সারফেসটাকে, এই যে উপরে যে সারফেসটা আছে ওইটার স্পর্শক বরাবর, স্পর্শক কোনটা, এটা স্পর্শক হচ্ছে আমরা সাধারণত এইটা হচ্ছে আমাদের স্পর্শক, এই স্পর্শক বরাবর আমরা এটা কি দিব, ফোর্স প্রয়োগ করবো। সো কেমন ব্যাপারটা হচ্ছে এমন যে ধরো আমাদের একটা বই আছে, ধরো হচ্ছে দাঁড়াও আমি একটা জিনিস নেই, ধরো হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের একটা বই, ঠিক আছে? এইটা আমাদের সারফেস বরাবর আছে, এই সারফেস আছে। আমি কি করলাম যে এর উপরে যে সারফেসটা আছে এই সারফেসের স্পর্শক বরাবর আমি একটা ফোর্স দিলাম, এই যে একটা ফোর্স দিলাম, এই একটা কি দিলাম, ফোর্স দিলাম। বা আমি যদি এমনি চিন্তা করি এরকম একটা ফোর্স দিলাম, এরকম কি করলাম, স্পর্শক বরাবর একটা ফোর্স দিলাম, ঠিক আছে? ফোর্স দেওয়ার কারণে দেখা যাবে কি নিচে তো আমার হাতের সাথে কি আছে, ঘর্ষণ আছে। তার মানে এইখানে যে নিচে যে একটা তল আছে, ধর আমি একটা তল আঁকি, ওকে, ধরো হচ্ছে এই তল বরাবর একটা কি তার আছে বলতো, একটা ঘর্ষণ আছে না, এই তল বরাবর ঘর্ষণ আছে, এই ঘর্ষণের কারণে সেই বস্তুটা লড়তে চাইবে না, ঠিক আছে? যেহেতু লড়তে চাইবে না, তখন আমি যদি এর উপর বরাবর তল বরাবর স্পর্শক বরাবর যদি একটা ফোর্স দেই, দেখা যাবে সেটা তার আয়তন চেঞ্জ করবে না, কিন্তু আকৃতি চেঞ্জ করবে। আকৃতি চেঞ্জ করলে কেমন দেখো, তখন আকৃতি তার এমন হয়ে যাবে, তখন তার আকৃতি হয়ে যাবে কাইন্ড অফ এমন, ঠিক আছে? আমি যদি ফোর্স দিচ্ছি এই বরাবর যদি ফোর্স দেই, দেখা যাবে হচ্ছে কি তার আকৃতিটা এমন হয়ে যাবে, ঠিক আছে? এদিক বরাবর সরে যাবে। দেখো তার আয়তনে কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, আয়তনে চেঞ্জ হয় না বললেই চলে, কিন্তু তার আকৃতি চেঞ্জ হয়েছে, শেপের চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই যে শেপের যে চেঞ্জটা হচ্ছে না, এটা আসলে আমরা এই বরাবর যদি আমরা ফোর্স দিই তাহলে হচ্ছে এইটা হয়ে গেল, তাহলে শেপের যে চেঞ্জটা হচ্ছে না ওইটাকে আমরা বলতেছি কি কৃন্তন বিকৃতি, তাকে আমরা কি বলতেছি, কৃন্তন বিকৃতি। ওকে, এখন এই কৃন্তন বিকৃতি আমরা বের করবো কিভাবে? এটা বের করার ওয়ে হচ্ছে এখানে যে আমাদের যে কৌণিক বিকৃতিটা হচ্ছে, যে কৌণিক বরাবর যে ঘুরতেছে, যতটুকু কোণ ঘুরতেছে সেটাকে আমরা বলতেছি কি, আমরা কৃন্তন বিকৃতি বলবো। সেই কোণটা আমরা কিভাবে বের করবো, দেখো আমরা কোণটা কিভাবে বের করি, সেটা হচ্ছে আমরা এই যে এইখান থেকে এই বরাবর একটা লম্ব টানবো, এবার একটা কি টানবো, লম্ব টানবো। ওকে, এরপর এই বরাবর একটা ইয়া টানবো, ঠিক আছে? তার মানে এটা আমরা মোটামুটি বুঝলাম যে আগে মোটামুটি ছিল এমন, আগে মোটামুটি ছিল কি এমন, আগে এমন ছিল, এখন চেঞ্জ হয়ে এই জায়গায় সরে গেছে, ঠিক আছে? সরে যে গেল, এই যে এখানে একটা কি কোণ উৎপন্ন করছে বলতো, এখানে একটা থিটা কোণ উৎপন্ন করলো না, না কি করলো, একটা থিটা কোণ উৎপন্ন করলো না? এই যে থিটা কোণটা উৎপন্ন করছে, এই থিটাটাকে আমরা বলবো কি, কৌণিক বিকৃতি। আর এই কৌণিক বিকৃতিটা এটার জন্য আমাদের কি কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি, কত কোণে মোচড় হয়েছে এটাকে আমরা বলবো কি, কৃন্তন বিকৃতি। তাকে আমরা কি বলবো, মোচড় বিকৃতি, কৃন্তন বিকৃতি, আকার বিকৃতি, এটাকে আমরা বলবো থিটাটাকে। আমরা কেবল কাকে বলবো, থিটাটাকে বলবো। আচ্ছা, সেখানে আমি কয়েকটা নাম দিয়ে দিই, চলো। ধরো আগে এইখানে ছিল, এটা এখানে ছিল হচ্ছে আমাদের এ বি সি ডি, তাহলে এটাকে বললাম এ বি, এখন বিটা চলে গেছে এই জায়গায়, তার মানে এটা হয়ে গেল আমাদের বি প্রাইম, এটা হয়ে গেল আমাদের সি প্রাইম, এটা তো ডি এর জায়গায় আছে, তাহলে এটাকে আমরা এই জিনিসটা দেখতে পারি, ঠিক আছে?
তাহলে এটা আমাদের চেঞ্জ হচ্ছে কি কি চেঞ্জ হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারলাম। আচ্ছা এখন তুমি চিন্তা করো, আমি যদি টেন থিটা তুমি চিন্তা করো, আমি যদি এই বরাবর যদি একটা ফোর্স দেই, থিটার মানটা কি খুব একটা চেঞ্জ করতে পারবো? খুব একটা আকার চেঞ্জ করি না, থিটার মানটা খুবই ছোট হয়, থিটার মান কি খুবই ছোট হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থিটার মান টেন্স টু জিরো, থিটার মান কি টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি, 0 ডিগ্রির কাছাকাছি। তাই হচ্ছে আমাদের কি টেন থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু কি টেরা লম্ব, লম্ব মানে কোনটা? এই যে বি বি প্রাইম না, লম্ব বি বি প্রাইম ভাই ভূমি, ভূমি কোনটা? এটা ভূমি কোনটা? এই যে এটা ভূমি কি এইটা না? তাহলে এটা ভূমিটা মানে কি হবে? এবি, এবি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের সেই ক্রিন্তন বিকৃতি, সেটাকে আমাদের কি এটাই আমাদের কি ক্রিন্তন বিকৃতি, এটাই আমাদের কি ক্রিন্তন বিকৃতি। আচ্ছা, সো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে মাঝে মাঝে এটাকে আমরা বি বি প্রাইমটাকে আমরা কি বলতে পারি বলতো? এটাকে আমরা বলতে পারি না যে আপেক্ষিক সরণ, এটাকে কি বলতে পারতেছি? আমরা বলতে পারতেছি আপেক্ষিক সরণ। সো এটাকে আমরা যদি বাংলায় লিখতে চাই, তাহলে ধরো একটু বাংলায় লিখি। এই বাংলায় লিখতে চাইলে এটাকে আমরা লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু আসলে আমাদের বি বি প্রাইমটাকে আমরা কি বলতে পারতেছি? আগে বস্তুটা ছিল এই বরাবর, এখন চলে গেছে এই দিকে, তার মানে আসলে কতটুকু আসলে আপেক্ষিক সরণ ঘটছে তাকে আমরা বলতেছি কি আপেক্ষিক সরণ, আপেক্ষিক আপেক্ষিক সরণ। আর নিচে কি হবে? নিচে হচ্ছে এবি, এবি মানে কি দেখো এখান থেকে বুঝতে পারতেছো এটা কি আমাদের কতটুকু ব্যবধান, কতটুকু কি দূরত্বের ব্যবধান নাকি? তাহলে এটাকে বলতেছে আমরা কি দূরত্বের ব্যবধান, দুইটা সারফেসের দূরত্বের ব্যবধান, দূরত্বের ব্যবধান। সো চাইলে আমরা আসলে এইভাবেও কিন্তু নোটেশন দিতে পারি। আচ্ছা ওকে, ওকে, সো একটু মোটামুটি আমরা বুঝে ফেলছি যে আসলে আমাদের ক্রিন্তন বিকৃতি বা আসলে আমাদের যে মোচর বিকৃত জিনিসটা আসলে কি কত কোণে মোচর দিতেছি সেটা আসলে আমাদের কি মোচর বিকৃতি। আচ্ছা এইবার আসো, এবার আসলে আমাদের কি জাস্ট আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কি আয়তন বিকৃতি। আমরা কি বলবো? আয়তন বিকৃতি। তো এখানে বুঝতে পারতেছো যে আমাদের কিসের পরিবর্তন হবে? আয়তনের পরিবর্তন হবে। সো একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দেখো যখন হচ্ছে আমরা ধরো তুমি হচ্ছে পানি নিচে চলে গেছো, ধরো এইচ গভীরতার একটা হচ্ছে কুয়ার নিচে আসো, দেখবা তুমি হচ্ছে ধরো মাঝে মাঝে পুকুরে আমরা ডুব দেই, তো ডুব দেওয়ার ফলে যখন আসলে দেখবা হচ্ছে মানে একটা বাবল যদি চিন্তা করো বা হচ্ছে একটা যদি বেলুন চিন্তা করো, বেলুনটা যখন উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকলে তার আয়তন কিন্তু বাড়তে থাকে। সো এটা আসলে কেন হয়? এটা আসলে হয় যে আমাদের নিচে যত পানি যত নিচে নামতে থাকি তত কিন্তু আমাদের হচ্ছে পানির একটা কি থাকবে? এইচ প্রেশার থাকবে, সেটা প্রেশারটা ইজুয়াল কত হচ্ছে এইচ রো জি। সো ওই প্রেশারের কারণে সে আসলে সংকুচিত অবস্থায় থাকে, যদি উপরের দিকে উঠতে থাকবে তার প্রেশার কমতে থাকে, প্রেশার কমার কারণে সেটা হচ্ছে বেলুনটা কি হবে? প্রসারিত হইতে থাকবে। ঠিক আছে, সো এটা আসলে কোন রাশিটার ক্ষেত্রে খাটে? সেটা হচ্ছে আমাদের কি আয়তন বিকৃতির ক্ষেত্রে। সো আয়তন বিকৃতি আমরা সংজ্ঞাটা একটু পড়ি। সো আমাদেরকে বলে দিচ্ছে যে বল প্রয়োগের ফলে যদি বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে তাহলে হচ্ছে আমরা কি করবো? তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো আয়তন বিকৃতি। সো এটা আসলে আমাদের ব্যাপারটা আসলে এমন ঠিক না যে আয়তন বিকৃতি বলে এটাকে, এটাকে বলবো আয়তন রূপ বিকৃতি। এটাকে আমরা কি বলবো? আয়তন রূপ বিকৃতি। সো এই জিনিসটা আমরা একটু লিখে রাখি যে এটাকে আমরা বলবো সাধারণত আয়তন রূপ বিকৃতি, কারণ আমরা জানি যে বিকৃতি জিনিসটা বোঝার জন্য, বিকৃতি জিনিসটা করার জন্য আমাদের কি লাগবে বলতো? একটা আদি মাত্রার সাপেক্ষে লাগবে, মানে এটাকে আমরা কি বলতে পারি যে আসলে একক মাত্রা লাগবে। ঠিক আছে, একক মাত্রা যে পরিবর্তনটা সেটাকে আমরা বলবো কি আয়তন বিকৃতি। তাহলে এখন আমরা বলতেছি একক আয়তনের আয়তন পরিবর্তনকে আমরা বলতেছি কি আয়তন বিকৃতি। সো এইটা আসলে আমাদের মেইনলি কারেক্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের একক আয়তনের আয়তন পরিবর্তনটাকে আমরা কি বলতেছি? কি আয়তন বিকৃতি। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের একটা ধরো একটা জিনিস বস্তু দেওয়া আছে, এই একটা বস্তু দেওয়া আছে। ওকে, এই প্রথম একটা ধর একটা বাবল ছিল বা একটা বেলুন ছিল, ওই বেলুনের উপর আমি চতুর্দিক থেকে একটা ফোর্স দিলাম। সো আমরা সাধারণত চতুর্দিক থেকে ফোর্স দেওয়ার জন্য আমরা সাধারণত পানিতে নিয়ে যাই, পানিতে নিয়ে গেলে পানি হচ্ছে চতুর্দিক থেকে ফোর্স দেয়। সো ওইটা আসলে আমাদের এই ফোর্সটা আসলে কত? সেটা হচ্ছে আমরা জানি যে এইচ রো জি। ঠিক আছে, এইচ রো জি এর কারণে এটা কি হয়? একটু সংকুচিত হয়ে যায়, কম্প্যাক্টেড অবস্থায় চলেছে। কম্প্যাক্টেড অবস্থায় চলে আসলে সেটা আমাদের এই জায়গায় চলে আসে, এইটাকে আমরা সাধারণত বলি ভি প্রাইম। এটাকে আমরা কি বলি? ভি প্রাইম। এটাকে আমরা কি বলি? ভি প্রাইম। সো ভি প্রাইম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে আসলে আমাদের ভি আগের যে ভি ছিল আর কতটুকু পরিবর্তন হচ্ছে, আর কতটুকু কি পরিবর্তন হচ্ছে, আর কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা আমাদের ভি প্রাইম। তাহলে পরিবর্তন কতটুকু? ভি ছোট ভি, পরিবর্তন কতটুকু? ছোট ভি। তাহলে আমরা যদি আমরা আয়তন বিকৃতি বের করতে চাই, আয়তন বিকৃতি যেগুলো হচ্ছে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন কি? ছোট ভি। আর আদি আয়তন বাই কি বড় ভি। ঠিক আছে, আচ্ছা ওকে।
আচ্ছা, এইবার আমরা মোটামুটি আসলে তিনটা জিনিস দেখে ফেলছি, ঠিক আছে? দৈর্ঘ্য বিকৃতি দেখছি বা অনুদৈর্ঘ্য বিকৃতি, মোচড় বিকৃতি, আকার বিকৃতি, বা হচ্ছে কি তাকে আমরা কি বলি কৃন্তন বিকৃতি, এরপরে আবার দেখছি আয়তন বিকৃতি, ঠিক আছে? এখন বিকৃতি একক কি হবে চিন্তা করো, একক কি হবে? একক কি হবে? নর্মালি চিন্তা করো, দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে আমরা উপরে কি বসাইছি? দৈর্ঘ্য বসাইছি, দৈর্ঘ্য পরিবর্তন বসাইছি, যেটার একক কি মিটার। নিচে কি বসাইছি? দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, যেটা একক কি মিটার। মিটার মিটার কাটা যাক, তার মানে কি একক নাই। সেম তুমি আয়তনের কথা চিন্তা করো বা হচ্ছে থিটার কথা চিন্তা করো, সব কিছুর কথা যদি চিন্তা করো, ধর আগেটার কথা যদি চিন্তা করো, যে থিটার কথা যেটা দেখছি আপেক্ষিক সরণ মিটার, বা দূরত্বের ব্যবধান মিটার, দুটোটাই কিন্তু মিটার, তার মানে কি একক নাই। প্লাস আয়তনের কথা, উপরে আয়তনের পরিবর্তন মানে কি ধরো মিটার কিউব, আর নিচে কি হবে আদি আয়তন মিটার কিউব, তার মানে কি কোনো একক নাই। তার মানে এখান থেকে আমরা বলতে পারতেছি যে আসলে এখানে কি দেওয়া আছে দেখো তো, হ্যাঁ। সুতরাং হচ্ছে আমাদের যে বিকৃতির কোনো ধরনের একক এবং মাত্রা সমীকরণ নেই। একক যদি না থাকে ভাই, মাত্রা কি আমরা বের করতে পারি? অবশ্যই পারি না, ঠিক আছে? তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে বিকৃতির আসলে কোনো ধরনের একক নাই এবং মাত্রাও নাই। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রাশি, সেটা হচ্ছে আমাদের কি পীড়ন। আমরা কি দেখবো? পীড়ন। আচ্ছা, সো পীড়ন জিনিসটাতে আমরা একটু পড়ি যে আমাদেরকে কি বলতেছে, যেটা বলতেছে যে বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বিকৃতি ঘটালে বা হচ্ছে তার রূপ বিকৃতি ঘটালে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর একই এই বলের বাধাদানকারী একটি বলের উদ্ভব হবে। এটি কি করে? এটি বলের উদ্ভব করতে বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বলকে ছাড়া আমরা বলি পীড়ন। একে আমরা বলতেছি কি পীড়ন। আচ্ছা, ব্যাপারটা আমরা একটু বুঝি। ধরো কোনো বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করলাম, ধরো হচ্ছে আমি একটা বস্তু নিয়ে নিই, ধরো এই হচ্ছে আমাদের সেই বস্তুটা। এই বস্তুটার আমার উপর আমি কি করছি বলতো? বল প্রয়োগ করছি। ধরো এফ মানে বল প্রয়োগ করলাম। কি বল প্রয়োগ করলাম? এফ মানে বল প্রয়োগ করলাম। আচ্ছা, এখন চিন্তা করো, আমি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, তার মানে এটাকে কাইন্ড অফ আমি বলতে পারি না যে এটাকে ক্রিয়া, এটাকে কি বলতে পারি? ক্রিয়া বলতে পারি না। তাহলে এটাকে বলবো আমি, এটাকে বলতে পারি আমি ক্রিয়া, ক্রিয়া বল। আচ্ছা, এবার নিউটনের তৃতীয় সূত্রটা একটু মনে করি। নিউটনের তৃতীয় সূত্রটা আমাদের কি বলতেছে? যে প্রতিক্রিয়ার একটি সমান এবং কি বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তার মানে এই বস্তুটার উপর যদি আমি এফ মানে বল প্রয়োগ করি, তাহলে সে আবার কি দিবে? একটা ফোর্স দিবে। এটা কি দিবে? একটা ব্যাক ফোর্স দিবে। সো ওই ব্যাক ফোর্সটাকে আমরা বলতেছি এই বরাবর, এটাকে একটু অন্য কালার দিয়ে লিখি চলো। এইটা হচ্ছে আমাদের সেই কি প্রতিক্রিয়া, এটাকে বলতেছি আমরা এফ প্রাইম। ধরো এফ প্রাইম, এটা হচ্ছে আমাদের কি প্রতিক্রিয়া বল। সো সেম জিনিসটাকেই আমরা একটু ঘুরে বলতেছি যে আসলে আমি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার ফলে বস্তুটার আকার বা আকৃতি বা আয়তন যাই পরিবর্তন হোক না কেন, স্থিতিস্থাপকতার কারণে সে আবার আগের অবস্থানে ফিরে আসতে চায়। কি করতে চায়? সে আবার আগের অবস্থানে ফিরে আসতে চায়। তাহলে আমি একটা বল প্রয়োগ করছি, তার অবস্থার বা আকার আকৃতি সব দুমড়া মুছড়াই দিছি, তার মানে আর আবার যদি আগের অবস্থানে ফিরে আসতে চায়, তার মানে তার মধ্যে একটা কি থাকবে? তার একটা বল লাগবে। ওই বলটাকে আমরা বলছি কি এফ প্রাইম। ওই বলটার কারণে সে কি করবে? আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে ওই এফ প্রাইমটাকে আমরা বলতে পারি কি প্রতিক্রিয়া বল। তাহলে এখান থেকে বুঝতেই পারতেছো যে আসলে এফ ইকুয়ালটা আসলে আমাদের কি, এফ ইকুয়ালটা আসলে আমাদের কি এফ প্রাইম। সো একটা যদি আমি ভেক্টর চিহ্ন দেই, তাহলে আগে একটা কি দিতে হবে বলতো? মাইনাস চিহ্ন, কারণ দুইটা কি বিপরীত দিয়ে কাজ করতেছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আসলে আমাদের এফ ইকুয়াল টু এফ প্রাইম। তার মানে আমি যে বলটা প্রয়োগ করলাম, ঠিক সেম পরিমাণ বল তার মধ্যে উদ্ভূত হবে, বা তার মধ্যে কি হবে? এটা নতুন উদ্ভূত হয়ে সে আবার আগের অবস্থানে ফিরে আসতে কি করবে? তাকে সহায়তা করবে, ঠিক আছে? এখন পীড়ন জিনিসটা আসলে কি বুঝাইতেছে? পীড়ন জিনিসটা বুঝাইতেছে যে আমি যে বলটা প্রয়োগ করলাম সেটা একটা ক্ষেত্রফলের উপর তো প্রয়োগ করছি নাকি? তাহলে ওই ক্ষেত্রফলের উপর আসলে তার বিকৃতি ঘটাইতে আসলে একক ক্ষেত্রফলে কতটুকু ফোর্স দিতে হবে, কাইন্ড অফ এটাকে বলতে পারি আমরা প্রেশার। কতটুকু প্রেশার দিচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে কতটুকু প্রেশার দিচ্ছি তাকে আমরা কি বলবো? পীড়ন। তাহলে এটাকে এখান থেকে আমরা লিখতে পারি যে আসলে পীড়ন ইজ ইকুয়াল টু কি বলতো? লিখতে পারি যে পীড়ন পীড়ন ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি বলতো? প্রযুক্ত বল, বা হচ্ছে কি আমি যে সারফেসের উপর সেটা প্রযুক্ত করতেছি সেটা ক্ষেত্রফল। তাহলে এখানে হবে কি ক্ষেত্রফল, ঠিক আছে?
তার মানে হচ্ছে আমাদের এটা কি লিখলাম, এটা হচ্ছে পীড়ন, ওকে। তাহলে পীড়ন ইজ ইকুয়াল হচ্ছে প্রযুক্ত বল বাই হচ্ছে কি ক্ষেত্রফল, ওকে। তাহলে এই জিনিসটা কি আমরা এটা বলতে পারি না যে এটা বলতে তো পারি যে এটা ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি বলতো, আমি যে প্রযুক্ত বলটা প্রয়োগ করলাম সেটার কারণে কতটুকু বল উদ্ভূত হয়েছে, যেটা আসলে আমাদেরকে দেওয়া আছে যে উদ্ভূত বল, তাহলে সেটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে উদ্ভূত বল বাই কি ক্ষেত্রফল, দুইটা কি একই জিনিস, ঠিক আছে। মানে আমি বিকৃতি ঘটাতে যতটা বল প্রয়োগ করতেছি একক ক্ষেত্রফলে সেটা আমাদের কি পীড়ন, প্লাস হচ্ছে আমি যে বল প্রয়োগ করলাম সেটার কারণে যতটুকু বল উদ্ভূত হয়েছে বা যতটুকু বল তাকে আগের অবস্থানে ফিরে আসতে সহায়তা করতেছে একক ক্ষেত্রফলে, তাকে আমরা কি বলতেছি কি পীড়ন, তাকে বলতেছি কি পীড়ন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ, এটা ইজ ইকুয়াল টু এফ বাই কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি এ, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের কি পীড়ন। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম। এখন এই পীড়নটাকে আমরা সাধারণত আগে যে বিকৃতির যেভাবে ভাগ করছিলাম সেম ভাবে আমরা হচ্ছে পীড়নটাকেও ভাগ করব। সো এখানে আমরা দেখি যে আসলে আমাদের পীড়নের প্রকারভেদ হচ্ছে আমাদের কয়টা, পীড়ন হচ্ছে আমাদের 3 প্রকার, সেম আগের মতো। সেটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন বা হচ্ছে কি কৃন্তন পীড়ন বা হচ্ছে মোচড় পীড়ন, তারপর হচ্ছে আমাদের কি আয়তন পীড়ন। তার মানে তুমি এই জিনিসগুলো দেখে বুঝতে পারতেছো যে যেসব বিকৃতির জন্য যেসব বল প্রয়োগ করতে হয় কিংবা যেসব বিকৃতির জন্য যেসব বল উদ্ভূত হয় সেসবের জন্য আসলে যতটুকু পীড়ন সেটাকে আমরা বলতেছি সেই ধরনের পীড়ন, ঠিক আছে। সো আমরা এইসব জিনিসগুলো আর আসলে আমরা খুব একটা দেখবো না, জাস্ট আমরা একটু রিডিং পড়ে যাবো আর কি। ব্যাপারটা এমন যে দেখো বলতেছি যে দৈর্ঘ্য পীড়নটা কি, দৈর্ঘ্য বিকৃতির জন্য প্রতি একক ক্ষেত্রফলের উপর দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বলকে আসলে আমরা দৈর্ঘ্য পীড়ন বলি, ঠিক আছে। সো এটা আমরা বুঝতে পারতেছি যে বল বাই যতটুকু বল প্রয়োগ করলাম বা যতটুকু বল উদ্ভূত হয়েছে বা হচ্ছে কি ক্ষেত্রফল, কতটুকু ক্ষেত্রফল। সো এবার আমরা একটু সিনারিওটা দেখি। সিনারিওটা যদি আমরা একটু দেখি, দেখো ধরো হচ্ছে আমাদের এইটা হচ্ছে, একটু কালো করি, ধরো এইটা ছিল আমাদের একটা কি রাবার, যেটা আসলে কি একটা ইয়ার সাথে লাগানো ছিল, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের সেই রাবারটা যেটা টানার ফলে এতটুকু হয়ে গেছে, ওকে। এইবার এটাকে আমরা একটু দেয়ালের সাথে সংযুক্ত করলাম, ওকে, দেয়ালের সাথে এরকম সংযুক্ত করে দিছি, আঁকা, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই দেয়ালটা, ধরো এইটা হচ্ছে আমাদের দেয়াল। এখন আমি কি করবো, আমি ফোর্স প্রয়োগ করবো নাকি? ফোর্স যদি প্রয়োগ করি, চিন্তা করো, এখন যদি আমি ফোর্স প্রয়োগ করলাম, ধরো হচ্ছে আমি ফোর্স প্রয়োগ করলাম এই বরাবর, এটা কি করলাম, একটা ফোর্স প্রয়োগ করলাম, ফোর্স প্রয়োগ করে এটাকে টেনে এই জায়গায় লম্বা করে নিয়ে আসলাম, এই জায়গায় কি করলাম, লম্বা করে নিয়ে আসলাম। এখন চিন্তা করো তাহলে আমি ক্ষেত্রফল কোনটা নিব? বুঝলাম তো ফোর্স আমি নিলাম, ধরো হচ্ছে এটা সামথিং ধরো 10 নিউটন, সমস্যা নিলাম। ক্ষেত্রফল কোনটা নিব, চিন্তা করো, ক্ষেত্রফল কোনটা নিব? কারণ ক্ষেত্রফলটার জন্য আমাদেরকে 3D চিন্তা করতে হবে। এটা কি করতে হবে? 3D চিন্তা করতে হবে। 3D যদি চিন্তা করো 3D যদি চিন্তা করি তাহলে দেখো এইটা হয়ে যাবে কাইন্ড অফ এমন, এটা হয়ে যাবে এমন, এইখান থেকে হচ্ছে আমাদের এতটুকু, তারপর এইখান থেকে হয়ে যাবে আমাদের এতটুকু, এইখান থেকে আমাদের 3D চিন্তা করলে কি এটা এই বরাবর আছে না, দেখো তো এমন না, সেম না, এমন হবে তো নাকি? তাহলে আমি যখন এটাকে টানবো তখন আমি ফোর্স দিব কোন বরাবর, এই বরাবর। ফোর্স যদি এই বরাবর দেই তাহলে দেখো এটা কোন সারফেসকে অতিক্রম করতেছে, কোন সারফেসে লম্বভাবে অতিক্রম করতেছে, এই সারফেসটা না ভাই, এই সারফেসটা না। তার মানে তখন আমি এইটার যে ক্ষেত্রফলটা আছে না, এই ক্ষেত্রফলটা নিব। তার মানে এই ক্ষেত্রফল বরাবর, এই ক্ষেত্রফল বরাবর আমি একটা কি দিলাম, ফোর্স দিলাম। কিংবা চিন্তা করো যে আমি যদি ফোর্স এই দিক বরাবর দেই, তার মানে আসলে আমাদের যে প্রতিক্রিয়া বলটা কোন বরাবর হবে, এটা হবে এই এফ প্রাইম। এটাও দেখো এটা কোন ক্ষেত্রফল বরাবর আছে, এই ক্ষেত্রফলের উপর কাজ করতেছে। তার মানে তখন আমি কোন ক্ষেত্রফল নিব, এই ক্ষেত্রফলটা নিব। সো এটা একটু জানাটা ইম্পর্টেন্ট ছিল। তার মানে এখান থেকে তো আমরা পীড়ন বের করে ফেলতে পারবোই, এখান থেকে কি বের করে ফেলতে পারবো, পীড়ন বের করে ফেলতে পারবো। সো পীড়ন ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি হবে, পীড়ন ইজ ইকুয়াল টু হবে আমাদের, পীড়ন ইজ ইকুয়াল টু আসলে আমাদের কত হবে, ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই কি এরিয়া, ওকে, ফোর্স বাই এরিয়া, ওকে। এখন এই ফোর্সটা বিভিন্ন সময় বিভিন্ন হইতে পারে। এটা নর্মাল আমি নিজের ফোর্সও দিতে পারি, কিংবা বস্তুটাকে যদি আমি এভাবে ঝুলাই দিতাম, কোনো একটা ছাদের সাথে যদি এভাবে ঝুলাই দিতাম, তাহলে এটা নিজের একটা ফোর্স আছে। কোন ফোর্স? অভিকর্ষ বল, যেটা হচ্ছে কি এমজি, সেটা কি এমজি। আবার ওইটার জন্য আমাদের ক্ষেত্রফল এ, যদি একটা তার থাকতো ওই তারের জন্য আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারতাম, পাই আর
পাই আর স্কোয়ার দিয়ে ক্ষেত্রফল বের করে ফেলতাম, ঠিক আছে? তো ইজি জিনিস, আসলে খুব একটা কঠিন জিনিস না। আচ্ছা, এখন আমি যদি এটা যদি একক বের করতে চাই, চিন্তা করো এটা একক কি হবে, এটার একক কি হবে ভাই? এককের জন্য ফোর্সের একক কি? নিউটন না? তাহলে এটা উপরে হবে কি? নিউটন। বাই কত হবে? নিচে কি? এর এস একক কি? ক্ষেত্রফল এস একক কি? মিটার স্কোয়ার। তার মানে কি? নিউটন মিটার স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার মনে পড়ে? নিউটন মিটার স্কোয়ার মানে কি? নিউটন মিটার স্কোয়ার মানে কিন্তু আসলে আমাদের প্যাসকেল। নিউটন মিটার স্কোয়ার মানে কি? প্যাসকেল। যেটা কার একক বলতো? যেটা আমাদের হচ্ছে চাপের একক। যেটা আমাদের কি? চাপের একক। যেইটা আমাদের চাপের একক। সো এখান থেকে তোমরা মাত্রা বের করে ফেলতে পারবা। সাধারণত আমি মাত্রা দেখাই না, মাত্রা খুব ইজি জিনিস। তো এখান থেকে আসলে যদি না বের করতে পারো তাহলে বাদ দাও তাহলে, ঠিক আছে? তো প্রথমত আবার পড়ো, আবার পরে হচ্ছে মাত্রা জিনিসটা একটু শিখো, ঠিক আছে? সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা দেখবো সেটা আমাদের কি দেখবো, সেটা হচ্ছে আমাদের আকার বিকৃতি বা মোচড় বিকৃতি। সো মোচড় বিকৃতির ক্ষেত্রে তেমন কিছু না, যে আমি একটা সারফেস বরাবর কতটুকু ফোর্স দিলাম, তাহলে সারফেসটা যদি আমরা আঁকি তাহলে বস্তুটা হচ্ছে আমাদের এইটা, বস্তু হচ্ছে আমাদের এইটা, পরে হয়ে গেছে কোনটা? পরে হয়ে গেছে আমাদের, পরে এটাকে আমাদের একটু উল্টাই দিতে হবে। পরে বস্তুটা হয়ে গেছে এইটা, তাহলে আমি সারফেস বরাবর একটা ফোর্স দিলাম, এই বরাবর একটা ফোর্স দিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের ফোর্স। ক্ষেত্রফল কোনটা হবে? এই যে সারফেস বরাবর যে ফোর্সটা দিলাম না, এই যে ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা হবে আমাদের কি? এই সারফেস বরাবর আমি কি দিলাম? ফোর্স দিলাম। যদিও আমি সমান্তরালে দিচ্ছি বা স্পর্শক বরাবর দিচ্ছি, ক্ষেত্রফল নেব কোনটা? ওইটা। তার মানে এখানে হবে কি আমাদের F/A, ঠিক আছে? সো এটা আমি করে দিলাম না। তো সেম জিনিস আমাদের একক ক্ষেত্রফল, চাপের একক কি হবে? ওকে, এবার হচ্ছে আমাদের কি এই টপিকের হচ্ছে লাস্ট যে ইয়াটা, সেটা হচ্ছে আমাদের কি বলতো দেওয়া হচ্ছে আয়তন পীড়ন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের আয়তন বিকৃতি ঘটাবার জন্য যে পীড়ন প্রয়োগ করা হয় তাকে আমরা বলতেছি কি? আয়তন পীড়ন। সো নর্মাল জিনিসপাতি, সেটা হচ্ছে আমাদের কতটুকু আয়তন চেঞ্জ করার জন্য আমাদের কতটুকু ফোর্স দিতে হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কি? সেটাকে বলতেছি আমরা হচ্ছে আয়তন পীড়ন, ঠিক আছে? তার আমি যদি এফ বল প্রয়োগ করি, এফ বল কোথায় প্রয়োগ করলাম সেটা হচ্ছে আমাদের কি বলতো? এফ বল প্রয়োগ করলাম হচ্ছে ক্ষেত্রফল এর উপর। কি করলাম? ক্ষেত্রফল এর উপর। তাকে আমরা কি বলতেছি? তার মানে আমি বল বাই ক্ষেত্রফল F/A যেগুলো আমরা পাবো আয়তন পীড়ন, তাকে আমরা কি? আয়তন পীড়ন। এখন আমি চিন্তা করো কোনো একটা বেলুন দেওয়া আছে, ধরো হচ্ছে কাইন্ড অফ চিন্তা করো বেলুনটা একবার পুরোপুরি গোল একটা বেলুন, এই একটা বেলুন দেওয়া আছে। এটা কি করবো? আমি এটাকে ছোট করে ফেলবো। তাহলে ফোর্স দিলাম, দেখো ফোর্স দিলাম, এইবার একটা ফোর্স দিলাম, সেম ফোর্স চতুর্দিকে আমি কি করলাম? সেম ফোর্স দিলাম, এই ফোর্স সেম ফোর্স দিলাম। সেম ফোর্সগুলো দিয়ে আমি এটাকে কি করলাম? চোপসাই ফেললাম, ছোট করে ফেলছি। তার মানে এটা আয়তন কি করে ফেলছি? চেঞ্জ করে ফেলছি। এই যে আয়তন করে ফেলছি এতটুকু, ওকে। এখন ফার্স্টে আয়তন ছিল, ধরো হচ্ছে আমাদের আয়তন ছিল V, আর এখন আয়তন হয়ে গেছে V প্রাইম। তার মানে এখান থেকে আমরা বলতে পারতেছি যে V প্রাইম ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি না, এখানে আসলে আয়তনের পরিবর্তন কতটুকু? চিন্তা করো আয়তনের পরিবর্তন V ইজ ইকুয়াল টু আসলে আমাদের বড় V মাইনাস V প্রাইম, ঠিক আছে? এটুকুই তো আমরা একটু বুঝি আয়তনের পরিবর্তন। সো এখান থেকে আমরা বিকৃতি ডিকৃতি যা আছে তা সব বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন তুমি একটা জিনিস মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফোর্স তো দিলাম, ওকে। তাহলে এখান থেকে আমরা পীড়ন বের করি, চলো। ফোর্স তো দিলাম ভাই, এখন আয়তন ক্ষেত্রফল কোনটা নিব? পীড়ন ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি? ফোর্স। ক্ষেত্রফল কোনটা নিব? দেখো এই একটা বল যদি আমি 3D চিন্তা করতাম, এইরকম একটা বল, এই বলের উপর একটা ফোর্স প্রয়োগ করেছি, তারপরে এই বলের যে সারফেসটা আছে ওই সারফেসটাই তা কি? আমি ফোর্স আসলে ওইটার উপরে ক্রিয়া করতেছে। তাহলে ওই যে ক্ষেত্রফলটা আছে না, ওই ক্ষেত্রফলটা কত হবে? সাধারণত আমরা জানি কি 4πr², নাকি 4πr²। তাহলে এটাকে আমরা বলবো ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত হবে? 4πr², ঠিক আছে? সো এই বলের জন্য, ঠিক আছে? সো এটা আমি একটু লিখে দিলাম আর কি। সো নর্মালি আসলে আমাদের আয়তন বিকৃতি বলতে আসলে আয়তন পীড়ন বলতে সাধারণত এই জিনিসটাই আসে। সো এটাকে আমি করলাম, ঠিক আছে? সো এতটুকুই ছিল আজকে আমাদের মোটামুটি আজকের টপিক আর কি। সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সো নেক্সট কোনো টপিক নিয়ে আবার আলোচনা করবো আর কি। সো আসসালামু আলাইকুম সবাই।